এটা কবে লিখেছিলাম জানেন? যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই, স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই, স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না, তখন আমি লিখেছিলাম 2009 সালে এপ্রিল মাসে। এই যে এই বইতে এটা আছে, নবরূপে বাক্সা। এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা। এটা 4 মাস তখন সরকারের বয়স, তারও 6 মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাক্সা, নির্বাচনের আগে। এই সেই বই নবরূপে বাক্সা। এটা লেখা 2008 সালে নভেম্বর মাসে। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। আর আমার সহকর্মী নিউজ করেছিল ওলিউল্লাহ নোমান বিদেশে, যে চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। এই 2 নিউজের জন্য আমিও জেলে গেছি, ওলিউল্লাহ নোমানও জেলে গেছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলেই কতটা আওয়ামীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ। পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথা তো আপনারা সবাই জানেন। আপনাদেরকে একটা মনে করিয়ে দিই, বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে, এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন, মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাইপ কেলেঙ্কারির থেকে বড় কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা। অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল স্কাইপ কেলেঙ্কারি বের করা, প্রকাশ করা। আপনাদেরকে 1972 সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দিই, ওয়াটারগেট স্ক্যান্ডাল। ওয়াটারগেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে 1972-তে। নিক্সনের সম্পর্কে যে 2 সাংবাদিক করেছিলেন তার নাম বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন। কার্ল বার্নস্টাইন, বব উডওয়ার্ড শুধু পুলিৎজার প্রাইজই পান নাই, এটার জন্য তারা পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য। তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললেই সবাই ওয়াটারগেট স্ক্যান্ডালের কথা বলে, আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই। কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাইপ কেলেঙ্কারি আসা উচিত, কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই। বরং তার পরিবর্তে আমাকে জেলে যেতে হয়েছে। 5 বছর জেলে ছিলাম। আমার সহকর্মী ওলিউল্লাহ নোমানকে সপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে হয়েছে। আমার দেশ বন্ধ হয়েছে, শত শত সাংবাদিক বেকার হয়েছে। এই হচ্ছে পার্থক্য, যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল। তার পরিবর্তে আমাদের কি জুটেছে? লাঞ্ছনা এবং সাজা। আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা। এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ঘরানার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে কোনো আলোচনা নাই যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল। এবং আরো মজার ব্যাপার দেখেন, ওই ঘটনার পরে এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম, এটা আপনাদের জন্য লজ্জার কথা। এই নিজামুল হক নাসিম তার প্রমোশন হয়েছিল, সে আপিল বিভাগে গিয়েছিল, আপনাদের জন্য লজ্জার কথা। এই জন্যে যারা সাংবাদিক, তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন। আপনারা এটা বাধা দিতে পারেন না। যে লোকের এরকম নৈতিক স্খলন, নিজামুল হক নাসিম, সে আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল। আর তার এই অপরাধ বের করার অপরাধে আমি জেলে গেছিলাম। আজকেও আপনি চিন্তা করেন, বাংলাদেশে ওই যে বললেন না এখনো ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল, এসবির রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল। আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে। নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। নিজামুল হক নাসিমের তো এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল, গ্রেপ্তার হওয়া উচিত ছিল নিজামুল হক নাসিমের। কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না, যেটা স্কাইপ কেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটা কাগজ, এটা কিন্তু বেশ ভাইরাল ইয়েতে, হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর।
তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় 2022 সালে। তো তার কি মানে সে কি বড় বড় কাজ করেছে, কি মহৎ কাজ করেছে। মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি। তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট, এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়াল। এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায়, এখন কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই, কিন্তু এরাই তো আছে পুলিশে। তো পুলিশের সংস্কার তো এখনো হয় না। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে? মেইন প্রবলেম কোথায় জানেন? বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়া। 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের চলে গেছে। আমি ইকবাল সোবহান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না। আমার অবাক লাগে ইকবাল সোবহান চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে। কিভাবে আপনারা বসেন? কিভাবে আপনারা ইকবাল সোবহান চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই। ঠিক আছে, আমার কাছে অবাক লাগে যে ইকবাল সোবহান চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে। এই ইকবাল সোবহান চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল। আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সোবহান চৌধুরীর ইচ্ছা ছিল আমার দেশ দখল করা। সেই ইকবাল সোবহান চৌধুরী প্রেস ক্লাবে আসে। আপনাদের নেতা এখনো ইকবাল সোবহান চৌধুরী আসে ভাই, আসে না আজিজ সাহেব, আসে না বললে হবে না, আসে ইকবাল সোবহান চৌধুরী। সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম, আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। নামটা একটু পরে বলি, আগে লেখাটা একটু পড়ি, একটু শোনেন মনোযোগ দিন। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে। গত 14 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে। অতীতের অন্য যে কোনো সরকারের চেয়ে এই অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয়। এটা কবেকার লেখা জানেন? 2022 সালের লেখা, 2022 সালের ডিসেম্বরের লেখা। তো কি এই অর্জনগুলো শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয়। তাহলে এটা একজন সম্পাদক, এখনই আমি নাম বলবো আপনাদেরকে, এই সম্পাদকরা হলো আপনাদের সমাজের মাথা, আপনাদের সাংবাদিক সমাজের মাথা। এই স্বাধীনতার পরে, এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে, সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক। এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহমুদ আলম। তো মাহমুদ আলম এখনো আপনাদের নেতা, আপনাদের সম্পাদক পরিষদের নেতা। তো মাহমুদ আলমের ব্যাকগ্রাউন্ড কি? আপনারা যে বললেন আজিজ সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে, আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন। যদি সাহস থাকে মাহমুদ আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য, তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন। আগে মিডিয়া ফ্যাসিবাদ আপনারা মুক্ত করে নেন। তো এখন এই যে মিডিয়া, এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এই দুটো শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক, বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে
একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া, দুটা শব্দ ব্যবহার করে, মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ। মোদির ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ। এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি, এই জাতির কি বলবো আইডেন্টিটি, এগুলি প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি, জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না। এটাই হচ্ছে আমার দেশের লড়াই। আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টিটি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা। এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই। আমি খুব অবাক হলাম, এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে। তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্বে ছিলাম ভাই, এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা, এটা মনে রাখতে। আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো, আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথা থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে। এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই